আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। হ্যাঁ, এর আগে রাস্তায় গাড্ডা বিভিন্ন খবর আমরা দেখিয়েছি, সমাধান হয়েছে, সে আপডেটও আপনাদের দিয়েছি। বিভিন্ন জায়গায় সমাধান হবে, ভবিষ্যতে সে আপডেটও দেব। আর আজ তাই নজর রাখবো একটু আন্ডারপাসগুলোর দিকে। কেন এই কথা বলছি জানেন? বড়নগর থেকে বাগডোগরা আন্ডারপাসগুলোর ঠিক কিরকম অবস্থা? একেবারে ছন্ন ছাড়া অবস্থা যাকে বলে। কোথাও জঞ্জালে পরিপূর্ণ, কোথাও নোংরা আবর্জনায় ভরে রয়েছে। আর তাই অধিকাংশ সাবওয়ে, অধিকাংশ আন্ডারপাস একেবারে শাটডাউন অবস্থায় রয়েছে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, এই সাবওয়ে হয়ে যায় সুইমিং পুল। তাই এই সাবওয়ে পেরোতে গেলে সাধু সাবধান। আর এবার দেখাই শুরুতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দেখেছি আমরা, সেরকমই এই সাবওয়েটা দেখুন। এই সাবওয়েটা তৈরি হয়েছিল তো সাধারণ মানুষের জন্য, কিন্তু না, কি অবস্থা এই সাবওয়ে, ভয়ঙ্কর পরিণতি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ঠিক নিচ দিয়ে যাওয়ার জন্যই এই সাবওয়ে। মাথার উপরে রাস্তার গতি তো বেড়েছে, কিন্তু এক্সপ্রেসওয়ের নিচে আম জনতা ঠক্কর খেয়েই চলেছে। রাস্তা ভাঙা, বৃষ্টি হোক বা না হোক, ৩৬৫ দিন এখানে জল সাধারণ মানুষের সঙ্গী। দিন হোক বা রাত, আন্ডারপাসে কোনোভাবেই আলোর দেখা মেলে না। গোটা আন্ডারপাসে লাইট থাকা সত্ত্বেও কিন্তু লাইট জ্বলে না। এইভাবে যে গাড়ি, সেই গাড়ির কিন্তু সামনের লাইট, এই লাইট কিন্তু জ্বালিয়েই কিন্তু এইভাবে এই আন্ডারপাস থেকে কিন্তু গাড়ি চলাচল করে এবং যখন তখন বড়সড় দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এবং এই গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এখান থেকে যারা পথ চলতি মানুষ, তারা প্রত্যেকেই। মানে এরকম ভাবে চলা যায় না, এই মানে পুরো এরিয়ার কোনো যখন শুকনো থাকে তখন এরকমই অবস্থা হয়। এই হচ্ছে এখানে পরিস্থিতি। কতদিন ধরে বহু বছর আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। দুর্ঘটনা ঘটে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে, গাড়ি উল্টে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কিছু হয়নি। এই রাস্তার নিচে 12 মাস জল, যখনই আসবেন তখনই দেখবেন রাস্তায় জল। লাইট জ্বলে, সেটা না দেখার মতো গাড়ির হেডলাইট দিয়ে কাজ চালাতে হয়। দুর্ঘটনা তো মাঝে মাঝেই এখানে ঘটে, দুটো গাড়ি একসঙ্গে ঢুকে যায়, ঝামেলা হয় মানুষের মধ্যে। মানুষের কোনো রকম কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, কোনো রকম কোনো যে একটা ট্রাফিক কোনো একজন থাকবে যে একদিকে গাড়ি আটকে আরেকদিকে গাড়ি ঢোকাবে, সেরকমও কোনো ব্যবস্থা নেই। চলুন এবার আপনাদের পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিয়ে যাই। আচ্ছা, সাবওয়ে কেন হয়? যাতে রাস্তা দিয়ে ঝুঁকির পারাপার না হয়, সে কারণেই তো ডেবরায় সাবওয়ে আছে, কিন্তু তারপরেও রাস্তা দিয়ে চলছে ঝুঁকির পারাপার। কারণ সাবওয়ের বেহাল অবস্থা, জঞ্জালে পরিপূর্ণ সাবওয়ে, ভয়ঙ্কর, প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়ারা রাস্তা পার হচ্ছে। কত বছর ধরে বন্ধ রয়েছে এই সাবওয়ে। স্থানীয় এক দিদি কি বলছে জানেন? বলছে যে তার বিয়ের আগে থেকেই নাকি এই সাবওয়ে বন্ধ। দরজা খুলবে কি? পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, এই ডেবরার ওপর দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কে 3টি জায়গায় রয়েছে সাবওয়ে, অর্থাৎ এনএইচ এর নিচর দিয়ে, অর্থাৎ আন্ডারপাস দিয়ে যাতে পড়ুয়ারা সেফলি পারাপার করতে পারে, তার জন্যই এটা করা হয়েছিল। বিগত কয়েক বছর আগে এটা করা হলেও এখনো পর্যন্ত তা চালু করা হয়নি এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জল জমে রয়েছে, মানুষের বসবাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই মানুষজন এবং পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এই মুহূর্তে ডেবরার একটি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা, ছবিটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এইভাবে সাবওয়ের অবস্থা বেহাল এবং স্কুল রয়েছে, ঠিক এই স্কুলের পরেই রয়েছে এই যে সাবওয়ে, এবং তারপরেই এই যে বাচ্চারা রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে কিন্তু পারাপার করতে হয়। গাড়ি আসছে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এইভাবে সারি সারি গাড়ি আসছে এনএইচ এর ওপর দিয়ে, আবার তার মধ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চারা পারাপার করবে, সেই ছবিটাও দেখাচ্ছি তো আপনাদেরকে। ছবিটা একবার দেখুন, এইভাবেই পারাপার করতে হচ্ছে।
এলাকাবাসী এবং অভিভাবকরা দাবি করেছে এই জাতীয় সড়কের যে আন্ডারপাসগুলি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে সংস্কার করে যাতায়াতের এবং পারাপারের উপযোগী করা হোক। যদিও এ বিষয়ে বিধায়ক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন, কিন্তু আদৌ কি এটা হয় সেদিকে নজর থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। এত বড় একটা রোড পেরাতে বাচ্চাদের তো অসুবিধাই হয়, এত বড় স্কুলে এত ছাত্রছাত্রী। এখন জল জমে আছে আর ওই ভেতরে ময়লা আবর্জনা হ্যান ত্যান সব ভর্তি হয়ে আছে। এই স্কুলের জন্যই, যে স্কুলের বাচ্চারা উপর দিয়ে না গিয়ে সাবওয়ের ভেতর দিয়ে যাবে, সেই জন্যই করা হয়েছে, কিন্তু এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। এখন চাই এটা যদি খুব শিগগিরই মেরামতি করে এটা যদি পথ চলাচলের জন্য সুব্যবস্থা করা হয়, সেটাই চাই। এখন জল ভর্তি হয়ে আছে ভেতরে, নোংরা আবর্জনা হয়ে আছে। যাতে এটা চালু হয়, বাচ্চারা ঠিক মতো পারাপার করতে পারে। দেখছেন কি অবস্থা। চলুন এবার আপনাদের নিয়ে যাই বীরভূমের সদাইপুরে। হ্যাঁ, ছোট আন্ডারপাস, রেলের আন্ডারপাস, দুপাশে চাষের জমি, আর অবাধে বিনা বাধায় সেই আন্ডারপাসে দুপাশে চাষের জমির জল ঢুকে যাচ্ছে। না, ভিতরে ঢুকলে আপনার মনে হতে পারে যে আপনি চাঁদে চলে এসেছেন। রাস্তা জমা জল, গাড্ডা, গর্ত, ভয়ঙ্কর অবস্থা। ছোট আন্ডারপাসেরই যদি এই রকম দশা হয় তাহলে ভাবুন অবস্থা। আমরা এখন দাঁড়িয়ে আছি কচুজোর আন্ডারপাসের নিচে, আর ওপর দিয়ে গেছে অন্ডাল সাঁইথিয়া রেল লাইন। আর যদি বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার, কীরকম যে এই রেল লাইন দিয়ে যখন দ্রুত গতিতে রেল ছুটে চলেছে, ঠিক তার নিচেই এই যে কচুজোর আন্ডারপাস, তার কিন্তু অবস্থা একদম খারাপ। এই আন্ডারপাসের নিচে পরপর গর্ত আছে। যেমন আমি যদি দেখাই যে এই যে এগুলো এক একটা কিন্তু সব গর্ত, এর মধ্যে কিন্তু গর্ত রয়েছে এবং গোটাই আন্ডারপাস জুড়ে কিন্তু গর্ত। এর ফলে যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। আর সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে কখন? যখন এখানে বৃষ্টি হয়, বর্ষার জল কিন্তু জমে থাকে এই জায়গাটাতে। তার পাশাপাশি মাঠের যে জল, সেগুলোও কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই আন্ডারপাসের নিচে জমা হচ্ছে, আর তার ফলে রাস্তা খারাপ হচ্ছে এবং সেখানে কিন্তু পরপর গর্ত তৈরি হয়েছে। আর যে গর্তগুলো কিন্তু জল জমে থাকলে বোঝা মুশকিল। যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু সেই গর্তের মধ্যে পড়তে বাধ্য। আর যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু দুর্ঘটনার কবলেও পড়তে পারে। অর্থাৎ খুব সতর্ক হয়ে এই রাস্তায় যান চলাচল করাতে হয়। বর্ষাকালে জল হলে, বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়। গর্ত এই যা দেখছেন, হ্যাঁ ভালোই সমস্যা হয়। প্রতিবার কোনো পেশেন্ট যদি থাকে নিয়ে তো অসুবিধা হয়। রাস্তাতে চলাচল যেতে না, এত জল জমে, জল থাকে, গর্ত পেরানো হয় না। গর্ত রয়েছে অনুবর্তী গর্ত, তখন আমরা ঘুরে এধার থেকে ঘুরে যাই। রাস্তার অবস্থা ভালো নয়। চলুন এবার উত্তরে নিয়ে যাই, বাগডোগরা। আন্ডারপাস মানেই যেন জমা জলের যন্ত্রণা হয়ে গেছে। সে বৃষ্টি হোক বা না হোক, জমা জল আন্ডারপাসে। আর এখানেই প্রশ্ন, কেন এরকম পরিস্থিতি হবে? কিন্তু হচ্ছে তো, এরকমই তো অবস্থা বছরের পর বছর ধরে চলছে। সে গাড়ি হোক বা টোটো বা আপনি পায়ে হাঁটতে চাইছেন, আন্ডারপাসে পা দিলেই একটা কথাই বলতে হবে, সাবধান সাবধান। বাগডোগরার নির্মল জ্যোতের আন্ডারপাস, যার ভোগান্তির সীমা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে। 7 বছর আগে এই আন্ডারপাস তৈরি করেছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এই আন্ডারপাসের বিপরীত দিকে প্রায় 15টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এই আন্ডারপাস। আর আন্ডারপাস জলমগ্ন থাকায় দীর্ঘদিন ধরে এই বাসিন্দারা জলের ওপর দিয়ে যাতায়াত করেন। ভয় তো পারবেই, কেননা কাজ যেহেতু খারাপ হয়েছে, এই যে এখানে ফাটিয়ে আছে, প্লাস প্রত্যেকটা জায়গায় ফাটা, এগুলাতে ওখান থেকে জলের লেয়ারগুলো পাওয়া যাচ্ছে। ওইদিকে আমাদের একটা দিঘি আছে, দিঘির জলটা ডাইরেক্ট এই যে চলে আসে এই দিক দিয়ে। এই সমস্যাগুলো আমাদের মোটামুটি আজকে আন্ডারপাস হয়ে গেছে মনে হয় 7 বছর হয়ে গেল। অতদিন ধরে আমাদের সমস্যা। একটা গাড়ি যাতায়াত করতে পারে না, আরেকটা গাড়ি আসলে আরেকটা জায়গায় থাকে না। উপর দিয়ে গেলে পরে সেম টু সেম রাস্তা, কখন নিচে পড়ে যাবে না কখন উপরে থাকবে কোনো ঠিক নাই, গ্যারেন্টি নাই। নিচ দিয়ে গেলে হাঁটু ভর্তি জল, কখনো কোমর অবধি জল হয়। টোটোওয়ালা আমরা
4টা লোক নিয়ে যদি নিচে পড়ে যায়, দোষ তো মানে রাস্তার হবে না, দোষ হবে টোটোওয়ালা, ফেলে দিল। ফিরলাম ব্রেকের পর ঠিক যে খবরে নজর রাখবো বলেছিলাম, ভাঙরেই আছে। আমরা দেখেছি বারবার ভাঙর উত্তপ্ত হয়। এবার আইএসএফ এর পার্টি অফিস, তাতে আগুনের ঘটনা, আর তাতেই উল্টে আইএসএফ কর্মী সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে আবার বিজেপির পার্টি অফিস উদ্বোধনের কথা, অর্থাৎ বিজেপির অফিসের উদ্বোধনের কথা রয়েছে আজই। তাহলে ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, এখনই বা পরিস্থিতি ঠিক কি রকম? কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে, কাদের বিরুদ্ধে অভিযোগ? অন্যদিকে বিজেপির অফিস উদ্বোধনের কথাও তো আজ রয়েছে, কখন? এই মুহূর্তে গোটা এলাকার ছবিটা ঠিক কি? একেবারেই সোনিয়া, সকাল থেকে যেভাবে একটা উত্তেজনাময় পরিস্থিতি ছিল এই যে এলাকা, সাতশহর এলাকা, সেই উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু বর্তমানে নেই। কারণ ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। কোনো রকম অশান্তি যেন না ছড়িয়ে পড়ে সেদিকে যেমন লক্ষ্য রাখছে, তারই পাশাপাশি যে ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে। তবে যে বিষয়টি বারবার আইএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছে, সেই তারাই কিন্তু এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে জড়িত বলে তারা দাবি করছে। কিন্তু যে আগুন লাগার ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গেই স্থানীয় যে সমস্ত মানুষজন ছিল তারা দ্রুততার সঙ্গে সেই আগুন নিভিয়ে দেয়, ফলে সাময়িক কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তবে এই যে ঘটনা ঘটেছে তারপরে তার সামনেই কিন্তু আজকে একটি বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল, ফলে একেবারেই সামনাসামনি। ফলে এর সঙ্গে বিজেপি সরাসরি কোনো রকম যুক্ত আছে কিনা তারও তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে বিজেপির যে দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল, সেই উদ্বোধনে এসে বিজেপি নেতা অসীম সাপুই তিনি আইএসএফের যে দলীয় কার্যালয় সেখানে যান। সেখানে গিয়ে আইএসএফের যে সমস্ত নেতা কর্মী ছিল তাদের সঙ্গে কথা বলেন এবং সেই দলীয় কার্যালয়ে তিনি ঘুরে দেখেন যে কতটা পুড়ে গেছে, কিভাবে পুড়েছে, সে আইএসএফ এর সঙ্গে কথা বলেন। তবে এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই বিজেপি নেতা অসীম সাপুইকে তারা জানাচ্ছে কি যে জায়গায় বিজেপি দলীয় কার্যালয় উদ্বোধন করছে সেখানে তৃণমূলের একটি নেতার ভাইয়ের এই দলীয় এই হচ্ছে অফিস, সেখানেই তারা উদ্বোধন করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে যদি তৃণমূলের এখানে কোনো যোগ থাকে, তৃণমূলের কোনো নেতারা যদি এর সঙ্গে জড়িত থাকে, তাহলে এখানে দলীয় কার্যালয় একদিকে যেমন হবে না, তারই পাশাপাশি এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে যদি কোনো রকম বিজেপি কর্মী বা এই তৃণমূল আশ্রিত কেউ যুক্ত থাকে, তাহলে অবিলম্বে কিন্তু পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলবে। ইতিমধ্যেই ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, ভাঙড় থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, 4 তারিখের পরে আমরা এখানে পার্টি অফিস করি, সেই পার্টি অফিস জ্বালানো হয়েছে। এখানে বেশ কিছু তৃণমূল নেতা যারা দীর্ঘদিন সাকসার অঞ্চলে শাসন করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তারা বিজেপিতে জয়েন করছে, বিজেপির পার্টি অফিস করছে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা তৃণমূলের যে নেতা তাদের ভাইয়ের সাপোর্ট নিয়ে এখানে পার্টি অফিস করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। পার্টি অফিস জ্বালিয়েছে যারা দীর্ঘদিন তৃণমূল করেছে, তারাই তাদের ইন্ধনে হচ্ছে এই সাকসারে যে ক্রিমিনাল ছিল দীর্ঘদিন ধরে এখানে ডিস্টার্ব করছে বিজেপিরা। তারা কোনো আশ্রয় পাচ্ছে না সাকসার অঞ্চলে, আইএসএফ এর মাটি, আইএসএফ এর ঘর, এখানে 2-4টে ছেলে নিয়ে তারা এখানে পার্টি অফিস উদ্বোধন করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। সরজমিনে তদন্ত করলাম, সত্যিই তাদের এখানে আগুন লেগেছে। আমি জিজ্ঞেস করলাম এটা কারা করেছে, ওনারা নির্দিষ্টভাবে বলেছেন বিজেপির কেউ করেনি, তৃণমূল যারা করত সেই সমস্ত হারমাদরা এই কাজকর্মটা করেছে। আমি কথা দিচ্ছি যারা এই সাকসার অঞ্চলে এতদ অঞ্চলে অত্যাচার করেছেন তাদের জায়গা যদি এই পার্টি অফিস আজকে ইনোগ্রেশনের কথা আমাদের কার্যকর্তারা ভেবে থেকে থাকেন, এই পার্টি অফিস আজকে আমরা এখানে উদ্বোধন করব না। আমরা আগে কাগজপত্র দেখে নেব, যদি এনারা বলছেন সেই তথ্য সঠিক হয় আমরা এই কার্যালয় এখানে উদ্বোধন করব না। আমি এনাদেরকে কথা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের আইন অনুসারে আমি সম্মানীয় যারা আধিকারিক আছে, পুলিশ আধিকারিক, তাদেরকে বলবো তাদের যেন শাস্তি হয়। আরাবুল ইসলাম তৃণমূল থেকে আইএসএফ থেকে আবার তৃণমূলের সঙ্গে, আইএসএফ ছেড়ে যোগাযোগের চেষ্টা তৃণমূলের সঙ্গে। আর এই আরাবুল ইসলাম
তিনি কি দাবি করছেন, তিনি কি অভিযোগ করছেন, তিনি কি টার্গেট হয়ে গিয়েছেন আইএসএফ ছাড়ার পরই? কারণ তিনি অভিযোগ করছেন বোমাবাজির, তিনি অভিযোগ করছেন তার গাড়িতে হামলা চালানোর। হ্যাঁ, আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে। অভিযোগ আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও। আরো ডিটেল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, কি পরিস্থিতি, কল্যাণের কাছ থেকেই জানতে পারবো। কল্যাণ, এই আরাবুল ইসলাম তৃণমূলে ছিলে, তারপরে চলে এলেন আবার আইএসএফ-এ, আইএসএফ ছেড়ে দিলেন, আবার তৃণমূলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন, আর আইএসএফ ছাড়তেই তিনি কি এবার নিজেকে টার্গেটেড বলছেন কোথাও গিয়ে, যে এই অভিযোগগুলো করছেন? ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? একেবারেই সোনিয়া, তুমি যে কথা বলছিলে, আরাবুল ইসলামও কিন্তু একই দাবি করছেন যে তিনি আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করার পরেই কিন্তু তার উপরে এই হামলা হয়েছে। রাতে সে যখন বাড়ি ফিরছিল সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং তারই পাশাপাশি বোমা চার্জ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই অবস্থায় আরাবুল ইসলাম দ্রুত গাড়ি নিয়ে তিনি বাড়িতে চলে আসেন এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে আরাবুল ইসলামের কাছে থেকে পুরো বিষয়টি শোনেন এবং এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন আরাবুল ইসলাম। তিনি মূলত আইএসএফ ছাড়ার মূল কারণ হিসাবে জানাচ্ছেন কি যে যেহেতু তার পঞ্চায়েত সমিতিতে আইএসএফ এর পক্ষ থেকে অনাস্থা আনা হচ্ছে, সেই অনাস্থার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে যথেষ্ট উদ্বেগপূর্ণ ঘটনা, কারণ আরাবুল ইসলাম দাবি করছে যে তার জীবনহানি পর্যন্ত হতে পারত যেভাবে হামলা চালানো হয়েছিল। কারণ একেবারেই যে জায়গায় ঘটনাটি ঘটেছে একেবারে অন্ধকার জায়গা, মাঠের মাঝখানে। ইতিমধ্যে সঙ্গে থাকো কল্যাণ, দেখি একাধিক অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের। কি অভিযোগ করছেন তিনি, কি বলছেন তিনি? 4:30 সময় বেরিয়ে ফেরার সময় অ্যাটাক হয়েছে গাড়ির উপরে। অ্যাটাক মানে ভালো জোরে গাড়ি রানিং ছিল, মানে এমন ভাবে মেরেছে যদি একটু গাড়ি স্লো থাকতো তাহলে ড্রাইভারও লাগতো, আমারও লাগতো। ইট মারা হয়েছে, গাড়ির পিছনে বোম মারা হয়েছে। হামলা সম্পূর্ণভাবে আইএসএফ এরই লোকেরা করেছে। নওশাদ সিদ্দিকী তো যন্ত্র, মানে এইভাবে আর কি বাজিয়ে করেছে, তাতে আইএসএফ এর লোকেরাই করেছে। আমি 100% বিশ্বাস। কেন, কালকে যখন আমি ভগবানপুরি যাই তারপরে তো আমি ওখান থেকে করেছি যে আমি এই দল থেকে রিজাইন দিচ্ছি, আমি এই দলটার করবো না। তারপরে ওরাও পরিকল্পনা করে সব আর কি বসে এইসবগুলো করেছে। ওরা চাইছিল যে আরাবুলকে মেরে দাও, এদের প্ল্যান হচ্ছে যে আরাবুল মেরে দাও। উত্তর দিনাজপুরের ইসলামপুর একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। গোষ্ঠী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ? যে আপডেট আমরা পাচ্ছি তাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর। ছবি দেখাই আগে আপনাদের, দেখুন কি পরিস্থিতি। কিন্তু এই দুপক্ষের মারামারি, বেশ কয়েকজনের জখম হওয়া, আসলে ঠিক কি ঘটেছে? কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে, কেন এই গোষ্ঠী সংঘর্ষ? তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় যে প্রধান গঠন ছিল শুক্রবার, এবং সেই প্রধান গঠনের সময় দেখা গেছে যে খাতেজা খাতুন নামে যে আগের প্রধান ছিল তাকে সরিয়ে নতুন প্রধান করা হয়েছে করিমা খাতুনকে। এরপরে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল। তারপরে দেখা গেছে যে গতকাল বিকেলের দিকে খাতেজা খাতুনের যে লোকজন, করিমা খাতুনের লোকজন গোষ্ঠীর লোককে মারধর করার অভিযোগ ওঠে। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়। জখমকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উচ্চবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই দুই গোষ্ঠীর মধ্যে মূলত কথা এই প্রধান গঠনকে নিয়ে, অর্থাৎ এই পুরনো যে প্রধান ছিল খাতেজা খাতুন, তাকে কেন সরানো হলো, কেন তার উপরে অনাস্থা নিয়ে আসা হলো, এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। সেই বিবাদকে কেন্দ্র করেই গতকাল এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা পুলিশ। বেশ।